সমস্যা, আস্তে আস্তে স্টুডেন্ট আসতে থাকো, হয়তো আর 2-1 মিনিটের মধ্যে আমি শুরু করব। দেখি আমি যে আগে সবগুলো গ্রুপে দেওয়া হয়েছে কি না। ওকে, ঠিক আছে। ইউটিউবেও অনেকেই দেখতেছি। স্যার হু এম আই, গণিতের মায়া, তুমি কে এটা তো চিনতে পারছি না। মেসেজ দেখে ফাতেমা চলে এসেছো দেখতে পাচ্ছি ফেসবুকে। সো ফেসবুক ইউটিউব দুই জায়গায় আছো তোমরা, দেখতে পাচ্ছি। ওকে, এখন মনে হচ্ছে দেওয়া হচ্ছে লিঙ্কগুলো। মাত্র দিতেছে। ওকে, সো আমরা কিন্তু আর 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে ফেলবো, ঠিক আছে? সো লেট করে কেন? আসলে স্টুডেন্টরা, তোমাদেরও দোষ না, হয়তো বা আমাদের এখান থেকে যাদের লিঙ্ক দেওয়া হচ্ছিল তারা হয়তো বা একটু দেরিতে লিঙ্ক দিয়েছে। সো আমরা আর 1-2 মিনিট ওয়েট করি, আস্তে আস্তে তোমরা আসতে থাকো, জয়েন করতে থাকো, তারপরে কিন্তু আমি ক্লাসটা শুরু করে ফেলবো। স্যার, ইজ দেয়ার নো সোশ্যাল স্টাডিজ ক্লাস টুডে? যে আজকে সোশ্যাল স্টাডিজ, সমাজ বিজ্ঞান, মানে কি তুমি বিজিএস এর কথা বলছো মেবি। সো আই ডোন্ট নো যে বিজিএস ক্লাস আছে কিনা তোমাদের, যেহেতু আজকে আমরা ওয়ান শট ক্লাস করতেছি ইংলিশের। সো বিজিএস ক্লাস থাকার কথা না। টুবা বলতেছে স্যার আমি পর্তুগাল। ভেরি গুড, যে পর্তুগাল সাপোর্ট করো। পর্তুগালের এবার চান্স আছে ভালো কিছু একটা করার, যদিও তারা ফার্স্ট ম্যাচে খুবই ডাউন পারফরমেন্স দিয়েছে। সো দেখি ফিউচারে কি করে। ওকে, আজকের ভালোর দলে আছেন? ইয়েস, আমি তো সবসময় ভালোর দলেই থাকি। ওকে স্যার, ক্লাস শুরু করেন। ওকে, কয়জন আসছে একটু একটু দেখে নিই যে কয়জন তোমরা এসেছো। ওকে, আস্তে আস্তে এখন বাড়তেছে। স্যার আমার ছেলে এখনও আসে নাই প্রাইভেট থেকে, যে আরেকজন কমেন্ট করেছে যে তার ছেলে আসেনি এখনও প্রাইভেট থেকে। ওকে, সো চলো আমরা, স্যার দ্যাট ডে আই টোল্ড ইউ হ্যাড বেটার হ্যাড রেদার। ওকে, হ্যাড বেটার হ্যাড রেদার বলেছিলে নাবিল। নাবিল নাকি গণিতের মায়া তুমি? নাবিল মেবি, তাই না? রেদার বা এইগুলোর অর্থ কি? স্যার আজকে আমিও ভালোর দলে আছি। নুসরাত, কেন তুমি ভালোর দলে আছো? ফেসবুকে ভাবে ঢুকবো? ফেসবুকে কিভাবে ঢুকবো? ফেসবুকে তোমার আমাদের ইউটিউব পরিবারের ফেসবুক পেজে যেতে হবে, তখন তোমরা ঢুকতে পারবা। স্যার সামনেই আছে ওয়ান অফ দি বিগেস্ট বাস, হাফ ইয়ারলি। ওকে, সো তোমাদের হাফ ইয়ারলিতে তোমরা যাতে বাস না খাও, ইংরেজি প্রথম পত্রে যাতে মোটামুটি ভালো মতো তোমরা সবাই পরীক্ষাটা দিতে পারো, এই ক্লাসটা নিয়ে আমি এখন ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সো ক্লাসটা শুরু করার আগে স্যার আমি আর্জেন্টিনা করি অফকোর্স। সো আমি এবার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো তোমরা সবাই, আজকে কোন টপিকের উপর ক্লাস হবে? আজকে তোমাদের রিডিং প্যাসেজের উপর ক্লাস হবে মেইনলি। যে তোমাদের পরীক্ষায় যে 3টা প্যাসেজ আসবে, সেই 3টা প্যাসেজের মধ্যে 2টা প্যাসেজ থাকবে সিন প্যাসেজ। সিন প্যাসেজ মানে কি? যেই 2টা প্যাসেজ তোমাদের বইয়ের ভিতর থেকেই আসবে। বইয়ের ভিতরে তোমরা যে লেসন্সগুলো পড়েছো, সেই লেসন্সগুলো থেকে 2টা প্যাসেজ সিন আকারে আসবে। আর একটা প্যাসেজ থাকবে যেটা আনসিন প্যাসেজ হবে, যেটা আসলে তোমাদের বইয়ের ভিতর থেকে আসবে না। অ্যান্ড আনসিন প্যাসেজটা মূলত থাকবে কোনো একটা ডকুমেন্টারি। ডকুমেন্টারি মিন্স কি, বা বায়োগ্রাফিও তুমি বলতে পারো। সেটা হচ্ছে কোনো একটা বিখ্যাত ব্যক্তি থাকবে, তার জীবনী নিয়ে হয়তো বা একটা প্যাসেজ দেওয়া হবে আনসিন প্যাসেজে। এটা আসার সম্ভাবনাই 90%। আর বাকি 10% থাকবে হয়তোবা কোনো জায়গা নিয়ে প্যাসেজ আসতে পারে, হয়তোবা কোনো একটা ঘটনা নিয়ে প্যাসেজ আসতে পারে, যেমন জুলাই রেভলিউশন কিংবা ইন্ডিপেন্ডেন্স ওয়ার। ঠিক আছে, ঘটনা। কিন্তু বেশিরভাগ মানে 90% চান্স থাকবে কারো জীবনী নিয়ে সেই প্যাসেজটা আসার, আনসিন প্যাসেজ যেটা। সো আজকে মোটামুটি আমি তোমাদের প্যাসেজ কিভাবে পড়তে হয়, পরীক্ষার হলে যখন তোমরা প্যাসেজটা পড়বা কী ওয়েতে পড়বা অ্যান্ড কোন পদ্ধতি অবলম্বন করে কোশ্চেনগুলো সলভ করবা, মোটামুটি সব কিছুর একটা ওভারভিউ দিব। যেহেতু সামনে তোমাদের কিছুদিন পরই হয়তো বা ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা। সো আমি আর দেরি না করে আমার পরিচয়টা দিয়ে নিই। তোমরা সবাই হয়তো বা আমাকে অলরেডি চিনো, কারণ রেগুলার যেহেতু আমার সাথে প্রায় 6 মাসের বেশি সময় হয়ে গিয়েছে। যারা হচ্ছে গত বছর থেকে পড়াশোনা করেছো, প্রায় 1.5 বছর হয়ে গিয়েছে যে আমরা একসাথে পড়াশোনাটা করছি, তাই না? সো যারা অলরেডি আমাকে চিনো তারা তো চিনোই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপর পড়াশোনা করেছি, এবং আজকে আমি এসেছি তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্যাসেজ সলভিংয়ের উপর খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে। তো চলো শুরু করা যাক। সো প্রথমেই আমরা যখনই প্যাসেজ সলভের দিকে যাব, আজকের ক্লাসে আমি তোমাদের 2টা পদ্ধতি শিখাবো। হয়তোবা এই 2টা পদ্ধতির কথা তোমরা কেউই কখনোই শুনো নাই লাইফে, হয়তোবা ফর দি ফার্স্ট টাইম আজকের ক্লাসে তোমরা শুনতে যাচ্ছ সেই 2টা পদ্ধতি। কিংবা তোমরা হয়তোবা এই পদ্ধতিগুলো অলরেডি হচ্ছে অ্যাপ্লাই করতা, কিন্তু তোমরা জানতা না যে এই পদ্ধতির নাম কি,
বা এটাকে আরও স্ট্রাকচারাল ওয়েতে কীভাবে অ্যাপ্লাই করা যায়। সো আজকের ক্লাসটা হবে তোমাদের ফার্স্ট অফ অল সেই দুইটা পদ্ধতির ব্যাপারে, পরে আমরা কিছু প্র্যাকটিস প্যাসেজ থেকে কোশ্চেন সলভ করে দেখাবো সেই পদ্ধতিগুলো ব্যবহার করে। তো শুরুতেই আমরা কি করব আজকে আমরা পড়ব হাউ টু সলভ রিডিং প্যাসেজ। যে শুরুতে আমরা জিনিসটা দেখব যে কিভাবে একটা রিডিং প্যাসেজকে সলভ করতে হয়। তো সলভ করতে গেলে আমি আজকে তোমাদের দুইটা পদ্ধতি দেখাবো, মেইনলি দুইটা পদ্ধতি। এই দুইটা পদ্ধতি তোমাদের হয়তোবা বইয়ের মধ্যে নেই, কোনো বইয়েই তোমরা এই পদ্ধতি পাবা না, কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা, তোমাদের এক্সামে এই পদ্ধতিটা প্রয়োগ করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এই কারণে তোমাদের আগে পদ্ধতিগুলো শিখতে হবে, এই পদ্ধতিগুলো জানতে হবে। তো শুরুতে আমরা যেই পদ্ধতির ব্যাপারে কথা বলবো সেটা হবে স্কিমিং। লক্ষ্য করো, স্কিমিং, আমি আবারও বলি স্কিমিং, অনেকের এটার প্রোনাউন্সিয়েশন করতে অসুবিধা হতে পারে। আমরা ফার্স্টে যেই পদ্ধতিটা নিয়ে কথা বলবো সেটা হবে স্কিমিং। সো এই স্কিমিং পদ্ধতিতে মূলত আমরা কি করি আগে আমি একটু বুঝিয়ে নিই। ধরো তোমাদের স্কিমিং পদ্ধতির মূল কাজটা হবে, প্রত্যেকটা প্যাসেজেরই একটা টপিক থাকে, যেই টপিকটা নিয়ে আমাদের ফুল প্যাসেজটা লেখা হয় নর্মালি। যেমন তোমাদের সিলেবাসে কোনো একটা টপিক থাকতে পারে ক্লাইমেট চেঞ্জ, তাই না? অনেকের এই লেসনটা আছে। সো এই যে ক্লাইমেট চেঞ্জ, এটার টপিকটা নিয়ে ধরো ফুল প্যাসেজটা লেখা হয়েছে। সো স্কিমিং পদ্ধতিতে আমাদের মূল কাজটা হবে আগে টপিক খুঁজে বের করা, যেটাকে আমরা টাইটেলও বলতে পারি। আমাদের সেই প্যাসেজের টাইটেল অথবা টপিক এটা আগে খুঁজে বের করতে হবে। দেখো, যখনই তোমরা প্রশ্নটা পাবা, ঠিক আছে, যখনই তোমরা পরীক্ষায় যখন প্রশ্নটা পাবা, সো স্যার আমাদের আনসিন প্যাসেজ বেশিরভাগ সময় ডেইলি লাইফ সম্পর্কে আসে। ওকে, ডেইলি লাইফ বলতে কি তোমাদের ডেইলি রুটিন। সো কিন্তু বেশিরভাগই কিন্তু পরীক্ষায় আসার কথা হচ্ছে গিয়ে কারো জীবনী। সো যাই হোক, আমরা একটু পরে কথা বলবো সেই ব্যাপারে। আগে আমি স্কিমিংয়ের ব্যাপারে কথা বলছিলাম। সো স্কিমিং পদ্ধতিটায় আমরা মূলত কি করি, ঠিক আছে? সো যখনই আমরা পরীক্ষায় আমাদের প্রশ্নটা পাবো, আমাদের মূলত কি করতে হবে, প্যাসেজটা রিডিং পড়ার আগেই আমাদের এটা খুঁজে বের করতে হবে আমাদের প্যাসেজের টাইটেলটা কি হতে পারত, অথবা আমরা কোন টপিক নিয়ে ফুল প্যাসেজটা পড়তেছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। প্রশ্ন বাকি কিছু দেখা লাগবে না, শুরুতেই তোমাদের প্যাসেজের টপিকটা কি এটা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? এইবার দেখো, স্কিমিং মিনস রিডিং আ প্যাসেজ কুইকলি। লক্ষ্য করো, তোমাদের শুরুতেই স্কিমিং কেন আমি করতেছি। তোমরা বলবা যে বেশিরভাগ সময় স্যার আস্তে আস্তে করে আমাদের প্যাসেজটা প্রথমে আধা ঘন্টা ধরে প্যাসেজটা পড়া উচিত। অনেক টিচাররাই কিন্তু এই কথাটা বলবে, কিন্তু আমি এটা বলতেছি না। তোমরা কোশ্চেনটা পাওয়ার শুরুতেই উইদিন 2 মিনিটস ফুল প্যাসেজটা কুইকলি রিডিং পড়বা। লক্ষ্য করো, তোমার প্রথমবার রিডিং পড়াতে তোমার কোনো ইনফরমেশন জানার কোনো দরকার নেই। তোমার গুরুত্বপূর্ণ কী কী তথ্য থাকতে পারে, এটার ব্যাপারে কী কী প্রশ্ন আছে সেগুলো আমি আন্ডারলাইন করি, কিওয়ার্ডস ফাইন্ড আউট করি, এগুলো তোমার প্রথমে করার কোনো দরকার নেই। প্রথমে যখন প্রশ্নটা পাও, আমাদের ব্রেনটা তখন কি থাকে, একটু স্লো স্টেজে থাকে, ঠিক আছে? আমাদের ব্রেনটার সাথে কিন্তু খাপ খাইতে হয়। আমরা যদি শুরুতেই যদি আমাদের ব্রেনকে অনেক বেশি চার্জ করা শুরু করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরীক্ষায় আমরা প্যানিক হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। আর পরীক্ষার মধ্যে সবথেকে খারাপ বিষয় হচ্ছে যখন আমরা প্যানিক খেয়ে যাই বা প্যানিক অ্যাটাকে যখন পড়ে যাই। আর প্যানিক অ্যাটাকটা তখনই পড়ি যখন আমরা শুরুতেই ফুল প্রশ্নটা বের করি আর দেখি হ্যাঁ এগুলো তো আমি পারি না, এগুলো তো আমি পারি না, তখন আমাদের মাথার মধ্যে কি এই প্যানিক অ্যাটাকটা কিন্তু হতে থাকে। সো এই প্যানিক অ্যাটাকটা না খাওয়ার জন্য আমাদের শুরুতে কী করতে হবে, যখন ইংরেজি ফার্স্ট পেপার প্রশ্নটা আমরা পাবো, ফার্স্টেই আমরা কুইকলি প্যাসেজটা পড়বো উইদিন 2 মিনিটস। এবার আসো নেক্সট কাজ, টু গেট। দেখো কুইকলিটা আমরা কেন পড়বো, এই যে আমি তোমাদেরকে দ্রুত 2 মিনিটের মধ্যে পুরো প্যাসেজটা পড়তে বলছি, এটার একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি, টু গেট দ্য মেইন আইডিয়া। লক্ষ্য করো, মূল ভাবটা জানা। আমাদের প্রথমে যখন আমরা প্যাসেজটা পড়বো, আমাদের কোনো সাল জানার দরকার নেই, কোনো জায়গা জানার দরকার নেই। আমাদের প্রথম দরকারটা কি, এই যে প্যাসেজটা পড়তেছি, এই প্যাসেজটার মূল ভাব, এই মূল ভাবটা কি এটা আমাদের বের করতে হবে। এবং এই মূল ভাবটা আমরা কিভাবে বের করব, যখন আমরা প্যাসেজটার উপর গো থ্রু করে যাব, ঠিক আছে, গো থ্রু করব,
উইদাউট, দেখো মেইন আইডিয়া, উইদাউট রিডিং এভরি ওয়ার্ড। আরও একটা জিনিস লক্ষ্য করো, অনেকেই কি করে, আমরা যখন প্যাসেজটা রিডিং পড়তে যাই, অফকোর্স একটা যদি তোমার মিনিমাম 300 ওয়ার্ডের একটা প্যাসেজ থাকে, 300টা ভোকাবুলারি তুমি জানবা না। অনেকেই কি হয়, পরীক্ষার হলে দেখা যায় একটা লাইনের একটা ভোকাবুলারি জানে না, সে সেই জায়গায় এসেই আটকা পড়ে যায়। তারপরে কি করে, আশপাশে খোঁজা শুরু করে, এই ওয়ার্ডের মিনিংটা কে জানে, এই ওয়ার্ডের মিনিংটা কে জানে। ঠিক আছে, একজন, তোমরা অনেকেই ডেইলি লাইফ বা জীবনী এটা মেনশন করতেছো। দেখো ডেইলি লাইফ, তো ডেইলি লাইফ মানে কি, যে তুমি প্রতিনিয়ত দিনে কি করছো, লাইক রুটিন, এটা কাইন্ড অফ। ঠিক আছে, আর জীবনীটাকে তোমরা বায়োগ্রাফি, ডকুমেন্টারি এগুলোর সাথে তুলনা করতে পারো। সো একজন আমাকে মনে হয় বলেছিল যে ডেইলি লাইফ সম্পর্কে তার প্যাসেজ আসে। সো ডেইলি লাইফ সম্পর্কে নর্মালি তার স্কুলে আসতে পারে, বাট নর্মালি আনসিন প্যাসেজ ডেইলি লাইফ সম্পর্কে কি আসতে পারে, ডেইলি রুটিন, এইটাই তো আসতে পারে, কিংবা প্রতিনিয়ত আমরা যেই কাজ করি সেটা, এটা কিন্তু আসার থেকে বেশি সম্ভাবনা থাকবে। যেমন কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর, কোনো একটা বিখ্যাত মানুষের জীবনী, এটা থাকবে আনসিন প্যাসেজে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে, কোনো একটা বিখ্যাত জায়গা, যেমন ষাট গম্বুজ মসজিদ, তাই না, কোনো একটা প্লেস, যে প্লেসটা অনেক ঐতিহাসিক, এই ধরনের কিছু আসতে পারে। সো আনসিন প্যাসেজে আমরা পরে আসবো, তোমরা আপাতত আনসিন প্যাসেজের ব্যাপারে কমেন্ট না করে এই জায়গায় ক্লাসটা একটু ফোকাস দেয়। আমরা স্কিমিং পদ্ধতিটা নিয়ে আলোচনা করছি, নতুন একটা পদ্ধতি তোমরা আজকে শিখতে যাচ্ছ। ঠিক আছে, তো আমরা কি করব, উইদাউট রিডিং এভরি ওয়ার্ড। আমাদের স্কিমিং পদ্ধতিতে এবার আমি তোমাদের একদম শুরু থেকে বুঝাই, স্কিমিং পদ্ধতিতে আমরা মেইনলি করবোটা কি। স্কিমিং পদ্ধতিতে আমরা একটা প্যাসেজ খুবই কুইকলি রিডিং পড়ব। ফার্স্ট কথা, কুইকলি রিডিং পড়ব কেন, মেইন মেসেজটা জানার জন্য, বা মেইন আইডিয়াটা জানার জন্য, যে মূল ভাবটা কি আমাদের প্যাসেজের। এবং মূল ভাবটা আমরা জানবো কি, উইদাউট রিডিং এভরি ওয়ার্ডস। প্রত্যেকটা ওয়ার্ড রিডিং পড়া ছাড়া আমরা মূল ভাবটা জানবো। তার মানে কি, আমরা যদি কোনো একটা ভোকাবুলারিতে আটকায় যাই, আমার সেই ভোকাবুলারির ওয়ার্ডের মিনিং জানার কোনো দরকার নেই, কোনো আশপাশে কাউরে তোমার জিজ্ঞেস করার দরকার নেই যে এটার মানে কি, এটার অর্থ কি। তোমরা নিজেরা আগে ভালো মতো কাজ করবে, ভালো মতো ফুল প্যাসেজটা কুইকলি, দ্রুততার সাথে রিডিং পড়বে, এবং মেইন যেই মেসেজটা বা মেইন যে আইডিয়াটা সেই প্যাসেজের, সেখান থেকে তোমরা বের করবে। এটা হচ্ছে যখনই তোমরা প্রশ্নটা হাতে পাবে, প্যাসেজ রিডিং পড়ার মূল কাজ স্কিমিং। এইবার আসো পরবর্তীতে আমরা কি করতে পারি, এগুলো তোমাদেরকে দেখাই। হাউ টু স্কিম। এখন লক্ষ্য করো, এই যে স্কিমিংয়ের ব্যাপারে যে আমি বললাম যে এই কাজটা করবে, সেটা এখন তোমরা কিভাবে করবে এটাও তো তোমাদের জানতে হবে, তাই না? সো এই স্কিমিং করার জন্য তোমাদের প্রথমেই রিড দ্য টাইটেল। লক্ষ্য করো, রিড দ্য টাইটেল। এখন সব প্যাসেজের টাইটেল থাকবে না, কিছু কিছু ম্যাক্সিমাম প্যাসেজেরই টাইটেল থাকবে না। টাইটেল মানে কি, নাম। সেই নামটা কিন্তু থাকবে না, তোমার কষ্ট করে। ঠিক আছে স্যার, আমি ক্লাস 10 এর মারিয়া। ওকে মারিয়া, অফকোর্স you can continue my class if you want, though this class is for only class 6 to 8, but if you want to continue, you are most welcome, Maria. ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঝর্ণা আক্তার। সো দেখো, আমাদের প্রথমে কি, রিড দ্য টাইটেল। এখন টাইটেল না থাকলে বলবা যে স্যার টাইটেল না থাকলে আমরা টাইটেলটা কীভাবে পড়বো? আরে যে সে লিখছে SW দেখছে, তার কতবার লিখতে হবেই। আচ্ছা, কি লিখেছ ইফাজ? আমি তোমার কমেন্টটা বুঝতে পারি নাই। জি স্যার, আমার স্কুলে আনসিন প্যাসেজে, আচ্ছা আনসিন প্যাসেজে অনেকের জীবন সম্পর্কে, ইয়েস ম্যাক্সিমাম তো এটাই বললাম যে জীবনী দিয়েই, মানে বায়োগ্রাফি কিংবা ডকুমেন্টারি এই ধরনের কিছু আসে। তো চলো আমরা নেক্সট জিনিসটা বুঝতে থাকি, যে টাইটেল না থাকলে আসলে আমি কি পড়তে বলেছি। যদি তোমাদের প্যাসেজের টাইটেল দেওয়া না থাকে, যেটা দেওয়া থাকবে না, ম্যাক্সিমামই দেওয়া থাকে না, সো তোমরা কি করবা, প্রত্যেকটা প্যাসেজের মধ্যে দেখবা 2 থেকে 3টা প্যারাগ্রাফ থাকবে, অ্যান্ড প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইনটাই তোমরা টাইটেল হিসেবে বুঝবা। তার মানে কি, যদি তোমাদের প্যাসেজের টাইটেল না দেওয়া থাকে, প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স মানে টপিক সেন্টেন্সটাই সাধারণত এটা টাইটেল হয়ে থাকে। সো প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্সটা তোমাদের কি ভালো মতো পড়তে হবে। এটার মানেই হচ্ছে রিড দ্য টাইটেল। আগে তোমরা প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম যে সেন্টেন্সটা, ওইটা একটু ভালো মতো ফোকাস করবা। আমি ক্লাস 6-এর সৌভিক, ওয়েলকাম টু মাই ক্লাস। এরপরে দেখো, রিড দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। লক্ষ্য করো, তোমরা যখন স্কিমিং পদ্ধতিটা অ্যাপ্লাই করবা,
একটা প্যাসেজে তো কয়েকটা প্যারাগ্রাফ থাকে আমি বলেছি, কিন্তু প্রথম যেই প্যারাগ্রাফ, এখানে কি ক্লাস 10-এরও ক্লাস চলতেছে? নো, ফার্স্ট অফ অল ক্লাস 10-এর ক্লাস চলতেছে না, বাট সিস্টেম একই। সে 6-এ পড়ুক, আজকের ক্লাসটা যে 6-এ পড়ে এবং যে ক্লাস 10-এ পড়ে সবার জন্যই সেম, কারণ তোমাদের ইংরেজি প্রথম পত্রে প্যাসেজ সবারই আসবে, যে ক্লাস 6-এ পড়ে তারও আসবে, যে ক্লাস 10-এ পড়ে তারও আসবে। সো এটা নিয়ে কেউ কথা বলো না। ওকে, দেখো, রিড দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। সো প্রথম যে প্যারাগ্রাফটা থাকবে আমাদের প্যাসেজে, সেটা আমাদের ভালো মতো আগে পড়তে হবে। যদিও স্কিমিংয়ে আমরা কুইকলি পড়বো, বাট প্রথম প্যারাগ্রাফটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের, কারণ কি সেই প্যারাগ্রাফটার মধ্যেই থাকবে থিসিস স্টেটমেন্ট। যারা আমার কম্পোজিশন রাইটিংয়ের ক্লাস করেছো তারা জানো থিসিস স্টেটমেন্টটা কি। ওকে, যারা আমার কম্পোজিশনের ক্লাসটা করেছো, কমেন্টটা দেখা যাচ্ছে না, ব্লক হয়ে গেছে। এইবার দেখো, রিড দ্য ফার্স্ট সেন্টেন্স অফ ইচ প্যারাগ্রাফ। এই যে টাইটেলের ব্যাপারে আমি যেই কথাটা বলেছিলাম, এটা কিন্তু এখানেই বলা আছে। কি করতে হবে আমাদের? প্রথম যেই সেন্টেন্সটা থাকবে প্রত্যেকটা প্যারাগ্রাফের, প্রথম সেন্টেন্সটা আমাদের ভালো মতো বুঝতে হবে। যদি আমরা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা বুঝি, তাহলে মনে করবা প্যারাগ্রাফের মূল যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফের 80-50% সেন্টেন্স আমরা বুঝে গিয়েছি। ঠিক আছে, একজন কমেন্ট করেছে ব্রাজিল ইজ উইনিং টুমরো। ইজ দেয়ার এনি ম্যাচ অফ ব্রাজিল টুমরো? আই গেস ব্রাজিল ওয়াজ own the match yesterday, right? Not tomorrow. You have to focus on your tense, okay? এইবার দেখো নেক্সট যেটা, রিড দ্য লাস্ট প্যারাগ্রাফ। লক্ষ্য করো, প্রথম প্যারাগ্রাফটা যেমন প্যাসেজের গুরুত্বপূর্ণ, একটা প্যাসেজের শেষ প্যারাগ্রাফটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ঠিক আছে, শেষ একটা প্যাসেজের শেষ যে প্যারাগ্রাফটা থাকবে, সেটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রথম প্যারাগ্রাফটা যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, শেষ প্যারাগ্রাফটাও কিন্তু ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, এইবার আসো, নোটিস রিপিটেড ওয়ার্ডস অর আইডিয়াস। এইটা কিন্তু আমি স্টার্ট দিয়ে দিই। ঠিক আছে, এই গুরুত্ব দাও, সবাই একটু মনোযোগ দাও, কারণ তোমাদের সবারই প্যাসেজ থাকবে। প্যাসেজ আসার পর তোমরা অনেকেই প্যানিক অ্যাটাক খাবা। সো আমি চাই না প্যানিক খাও। সো তোমাদের এটার উপর গুরুত্ব দিতে হবে। আমি স্টার্ট দিয়ে দিয়েছি এটার উপর। কেন? নোটিস রিপিটেড ওয়ার্ডস অর আইডিয়াস। একটা প্যাসেজের মধ্যে দেখবা একটা ওয়ার্ডকে অনেকবার ব্যবহার করা হচ্ছে, সেমভাবে একটা আইডিয়াকে। যেমন একটা আইডিয়া হতে পারে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে, যে কার্বন ডাই অক্সাইড আমরা অনেক বেশি ছড়াইতেছি পৃথিবীতে। এই একটা আইডিয়াকে বারবার রিপিট করা হচ্ছে। যেই সকল ওয়ার্ডকে বারবার রিপিট করা হবে, যেই সকল আইডিয়া মানে কি থিঙ্কিংকে বারবার রিপিট করা হবে একটা প্যাসেজের মধ্যে, তোমার মনে রাখতে হবে সেই ওয়ার্ড কিংবা সেই আইডিয়া থেকে মাস্ট কোশ্চেন আসছে। তুমি অন্যান্য কোশ্চেন দেখার আগেই জাস্ট প্যাসেজটা পড়লেই বুঝতে পারবা কোন এরিয়া থেকে অফকোর্স কোশ্চেন আসছে। জাস্ট আমি তোমাকে একটা টিপস দিলাম, যদি কোনো একটা ওয়ার্ড বারবার প্যাসেজে রিপিট হয়, যদি কোনো একটা আইডিয়া মানে কি একই জিনিস, যেমন কার্বন ডাই অক্সাইডের কারণেই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, কার্বন ডাই অক্সাইড এই যে গাড়ি থেকে কার্বন ডাই অক্সাইড হচ্ছে, সেটা থেকে কার্বন ডাই অক্সাইড হচ্ছে, তার মানে কি কার্বন ডাই অক্সাইড ইজ আ কমন ওয়ার্ড, রিপিটেড ওয়ার্ড একটা প্যারাগ্রাফে, তার মানে সেটা দিয়ে নিশ্চিত কোনো না কোনো প্রশ্ন আসছে, সেই জিনিসটাকে তোমরা আন্ডারলাইন কিওয়ার্ড হিসেবে করতে পারবে। ঠিক আছে, সো আমরা কিন্তু অলরেডি কিন্তু তোমাদেরকে দেখাই দিলাম যে স্কিমিং করতে গেলে তোমরা কি কি পদ্ধতি অবলম্বন করবা। এখন আমি জাস্ট আমার মতো করে 1 মিনিটে তোমাদের স্কিমিং পদ্ধতিটার একটা রিক্যাপ দিয়ে দিই। দেখো, যখন আমাদের পরীক্ষার হলে প্রশ্নটা দেয়, আমরা তখন অনেক বেশি নার্ভাস থাকি। ঠিক আছে, নার্ভাসনেসের কারণে আমরা কি করি, হয়তোবা কিছু পারা জিনিসকে ভুলে যাই, হয়তোবা কিছু জানা জিনিসকে ভুলে গিয়েও আমরা কি করি, নিজেরা সেটার সলিউশন না খুঁজে অন্য জায়গায় আমরা খুঁজতে থাকি সলিউশন। তখন কিন্তু আমাদের প্যানিক আরও বাড়তে থাকে, যখন আমরা সলিউশনটা অন্য জায়গার থেকেও খুঁজে না পাই। মনে রাখো, এটা একটা কমন প্রসেস। সো তোমাদের ফার্স্টেই কারো সাথে কোনো কন্ট্যাক্ট করার দরকার নেই। যখনই তোমরা প্রশ্নটা পাবা, শুরুতেই স্কিমিং পদ্ধতি অবলম্বন করবা। তোমাদের স্কিমিং পদ্ধতিতে প্যাসেজের সব ভোকাবুলারি জানার কোনো দরকার নেই। তোমাদের স্কিমিং পদ্ধতিতে প্যাসেজের সবগুলো সেন্টেন্স ভালো মতো পড়ার কোনো দরকার নেই। তোমরা কোন জায়গাটায় বেশি ফোকাস করবা আমাদের প্যাসেজের প্রথম প্যারাগ্রাফটার উপর
এবং আরও একটা জিনিসে ফোকাস করবা, সেটা হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটার উপর এবং শেষের প্যারাগ্রাফ যেটা সেটার উপরও তোমরা ফোকাস করবা। এবং আরও একটা জিনিসে তোমরা ফোকাস করবা, যদি কোনো একটা শব্দ বারবার তোমার প্যাসেজে আসে সেটার উপরও তুমি ফোকাস করবা। এবং স্কিমিং পদ্ধতিটা শেষে কী করবা, কোনো একটা প্যাসেজ যখন তুমি অনেক দ্রুত পড়বা, এবং দ্রুত পড়ার রিজনটা কি, কারণটা কি থাকবে, কারণটা থাকবে তুমি প্যাসেজটা থেকে মূল ভাবটা নিতে চাচ্ছ, এবং তার পাশাপাশি তুমি প্যাসেজের সব ওয়ার্ড পড়বে না, তার পাশাপাশি কি মূল ধারণাটা নিবেই, কিন্তু তোমার প্যাসেজের সকল ওয়ার্ড পড়ার কোনো দরকার পড়বে না। এটাই হচ্ছে স্কিমিং পদ্ধতি। এবং এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবা তোমরা যখনই প্রশ্নটা তোমাদের হাতে পাবা তখনই, ঠিক আছে? হোয়াই আর ইউ টেলিং সো মাচ, ক্যান্ট ইউ জাস্ট স্টে কোয়াইট? ওকে তাবানা, তোমরা হোয়াট ইজ দ্য ক্লাস অফ দি পারসন হু ইজ গোয়িং টু বি অ্যারেস্টেড? তোমরা নিজেরা নিজেরা কী বলছো? এখন আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করে নেই, আমি যে স্কিমিং পদ্ধতির ব্যাপারে কথা বললাম, এই পদ্ধতিটা কি সবাই বুঝেছো? কারণ একটু পর কিন্তু এই পদ্ধতি আমরা ব্যবহার করে বিভিন্ন কোয়েশ্চেন সলভ করব। তো সবাই একটু আমাকে জানাও যে এই পদ্ধতিটা তোমরা বুঝেছো কি না। সো বুঝলে আমি আর এই পদ্ধতির ব্যাপারে তেমন কোনো কথা বলবো না, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই দিব। সো এখনও যারা বুঝো নাই, তুমি আছো একটু বেশি, ওকে? সো এখনও যারা আসলে এই জিনিসটা বুঝো নাই, স্টিল যাদের মনে একটু ডাউট থাকবে, এই যে ইয়েস স্যার ক্লিয়ার বলছে মুন, ওকে? সো তোমরা ইয়েস স্যার বুঝছি বলতেছে, ক্লিয়ার বলতেছো গণিতের মায়া, তারপর ইয়েস বলছো ফাতিমা খান, ওকে আই এম গোয়িং টু টেক আ পিকচার অফ ইট। হোয়াই ডোন্ট টেক আ পিকচার অফ ইট, কারণ এই যে এই পিডিএফটা আমি তোমাদের সকলের গ্রুপে দিয়ে দিব আজকে, কারণ এই পিডিএফটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা আমি জানি। নাজমা বলতেছে বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি ম্যাক্সিমাম, বাট তারপরেও যদি কারো প্রবলেম থেকে থাকে, এখন আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এটার পর সবাই বুঝে ফেলবা। দেখো যখন আমরা স্কিমিং করবো, অপূর্ব বলতেছো ইয়েস স্যার, রহমান বলতেছো বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি, আচ্ছা কয়জন আছে লাইভে ফেসবুকে, টুবা বলতে পারছে বুঝতে পারছি, হিমেল মোর বৃষ্টি দিয়ে, ঠিক আছে, ওকে অনেকেই আছো এখন দেখতে পাচ্ছি ফেসবুক লাইভে, মোটামুটি অনেকেই কিন্তু তোমরা আছো। এখন তোমাদের এক্সাম্পলটা দেওয়ার আগে আমি একটা জিনিস বলে নিই, তোমরা সবাই যে কাজটা করবা, তোমরা সবাই এখন এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখো, কারণ ইংরেজি প্রথম পত্রে আমার আর ওয়ান শট ক্লাস তোমরা পাবা না, তোমাদের রেগুলার যে টিচার ক্লাস না ইংরেজি প্রথম পত্রে, তার ক্লাস তোমরা পাবা নেক্সটে, ঠিক আছে? ইংরেজি প্রথম পত্রে কিন্তু আমি আর নিচ্ছি না। দ্যাট মিনস কি, এই ক্লাসটা কিন্তু আমি আমার লাস্ট একটা এফোর্ট দিচ্ছি তোমাদের মোটামুটি রিডিং প্যাসেজ কীভাবে তোমরা সলভ করতে পারো সেটার উপর। সো তোমাদের এখন কাজটা কি, তোমাদের সবার কাজটা হচ্ছে এই ভিডিওটা তোমাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখা, যাতে করে তোমরা এই ভিডিওটা যখন চাও পরীক্ষার আগে আরেকবার দেখতে চাইলে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে। যদি শেয়ার দিয়ে না রাখো কেউ কিন্তু আর এটা দেখতে পারবে না। সো তোমরা এখন কি করবা, সবাই এই যে লাইভটা চলতেছে সবাই একটু শেয়ার দিয়ে রাখো, ঠিক আছে? শেয়ার দিয়ে ডান করে দাও, যারা যারা ডান লিখবে তাদের কমেন্ট কিন্তু আমি পড়বো, ঠিক আছে? সো একজন হয়তো বা বলেছিল যে শেয়ার ডান বলছে অপূর্ব, একজন বলেছিল যে আরেকবার একটু বুঝাতে, সো এই কারণে কিন্তু তোমার জন্য আমি এক্সাম্পলটা রেখেছি, যে এক্সাম্পলে কী করবো। স্যার শেয়ার ডান ডান ডান, ওকে নুসরাতও বলছে শেয়ার ডান, ওকে বুঝতে পেরেছো বলছো মুজিবুর রহমান, ওকে দিস কমেন্ট হিডেন, একজনের কমেন্ট হিডেন হয়েছে, ইয়েস স্যার ক্লিয়ার বলতেছো, আই অ্যাম দি থার্ড সেকশন গণিতের মায়া, ওকে ডান বলছো আয়ান ইসমাম ডান বলতেছো, কে কে ডান লিখেছো দেখি তো, আয়ানই ডান লিখছো, আয়ান ঠিক আছে, অনেকগুলো ডান লিখে ফেলেছো অলরেডি। তারপর মুন কিন্তু ডান লিখেছো, মারুফ ডান লিখেছো, তারপর সাকিব আল হাসান ডান লিখেছো, ক্লাস 6-এর স্টুডেন্ট আমার, মাশরাফি ডান লিখেছো, ক্লাস 7-এর স্টুডেন্ট আমার, মায়া ডান লিখেছো, তারপর হচ্ছে সাবরিনা ডান লিখেছো, আয়ান ইসমাম ডান লিখেছো, ইলহান ডান লিখেছো, কলি ডান লিখেছো, আমিন ডান লিখেছো, টুবাও ডান লিখেছো, ভেরি গুড। তারপর মুফাক্কার ডান লিখেছো, স্যার আপনাকে ছাড়া কিভাবে, আচ্ছা একজনের কমেন্ট চলে গিয়েছে ফেসবুকে, কি জানি, আপনাকে ছাড়া কীভাবে ক্লাস করবো, আপনি তো ভালো বুঝান। না আমি তো ফার্স্ট পেপার তোমাদের নেই মুন্নি, সো আমি জাস্ট তোমাদের আজকে ফার্স্ট পেপার নিচ্ছি যাতে করে তোমরা পরীক্ষার আগে ভালো মতো করতে পারো। প্রায়ন্তী ডান লিখেছো, আরোরা ডান লিখেছো, রাশেদা ডান লিখেছো, তারপর তামান্না ডান লিখেছো, ওকে সো আমার নাম ইরানি, ওকে সরি ভুলে গিয়েছিলাম, ইরানি কিন্তু ডান লিখেছো। তারপর ইফাজ ডান লিখেছো, সাবরিনা ডান লিখেছো,
তার মানে তোমরা অলরেডি করে দিয়েছো। ঝর্ণা আক্তার কিন্তু ডান লিখেছো, ভেরি গুড। মারিয়াম ডান লিখেছো, রনি রায় ডান লিখেছো, ওকে ওকে। ইরানি তোমার নাম মনে রাখলাম, ওকে। এবার লেটেস্ট কমেন্টগুলো তো আসবে, তাই না? ওকে, ঠিক আছে। সো আমরা চলো এবার পড়াশোনায় ব্যাক করি। আমাদের শেয়ার টেয়ার ডান, তার মানে কি এই ভিডিওটা এখন যখনই আমরা চাবো তখনই আমরা দেখতে পারবো, কারো কোনো সমস্যা হবে না। তো চলো এইবার আমরা শুরু করি উদাহরণ। যখন আমরা স্কিমিং করব, তো ধরো আমরা একটা প্যাসেজ পড়তেছি, সেই প্যাসেজটা কি দ্য ইম্পর্ট্যান্স অফ ট্রিজ। লক্ষ্য করো। সো আমি তো এখন পুরো প্যাসেজটা তোমাদেরকে এখন না দেখাই, যখন আমরা এই যে প্র্যাকটিস প্যাসেজ সলভ করবো একটু পর তখন দেখাবো একটা প্যাসেজ। কিন্তু আপাতত দেখো দ্য ইম্পর্ট্যান্স অফ ট্রিজ মানে কি, গাছের কি কি গুরুত্বপূর্ণ আছে আমাদের জীবনে। গাছের গুরুত্বপূর্ণ মানে হচ্ছে গাছের যেই প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা আমাদেরকে দেখাবে। সো এই প্যাসেজে যখন আমরা স্কিমিং যখন করবো, আমরা কি কি জিনিস পেতে পারি স্কিমিং করলে? প্রথম যে জিনিসটা পাবো, যেমন ট্রিজ গিভস আস, ওকে দেখো, ট্রিজ গিভস আস অক্সিজেন। তো ফার্স্টে আমরা এই জিনিসটা জানলাম, গাছ আমাদের অক্সিজেন দেয়। কারণ কি, এটা অবশ্যই একটা মেইন আইডিয়া, মূল ভাব। গাছটা কেন আমাদের দরকার? কারণ এটা আমাদের অক্সিজেন দেয়। আমরা একটা মূল ভাব পেলাম এই প্যাসেজের। সেকেন্ড আরেকটা মূল ভাব পেলাম, ট্রিজ প্রিভেন্ট সয়েল এরোশন। তার মানে কি, এরোশন মানে দূষণ মেইনলি, যে গাছ কি করে, গাছ যে মাটি দূষণ হয় বা মাটি যেমন হচ্ছে গিয়ে মাটির দূষণ বলতে আরেকটা হয়, যেমন রিভার এরোশন, যেমন হচ্ছে গিয়ে নদী ভাঙন, মাটি ভাঙন বা মাটি চৌচির, এটার হিসাবেও কিন্তু কাজ করে। তার মানে কি, যে গাছপালা মাটি দূষণ অথবা মাটি যেই হচ্ছে গিয়ে চৌচির হয়ে যায় সেটা থেকে কিন্তু নিরাপত্তা দেয়। আরও একটা যেটা পেলাম, ট্রিজ হেল্প দ্য এনভায়রনমেন্ট। গাছ কি করে, আমাদের সমাজকে সহযোগিতা করে, বা আমাদের আবহাওয়া বা পরিবেশ যেটা, সেই পরিবেশকে কি করে, সাহায্য করে গাছ। আমরা কিন্তু মোটামুটি মেইন আইডিয়া, যে এই যে ইম্পর্টেন্স অফ ট্রিসের মধ্যে মূল আইডিয়া কিন্তু এগুলো। এখন দেখো মূল আইডিয়াগুলো কিন্তু আমরা স্কিমিংয়ের মধ্যে পেয়ে যাব। তার মানে স্কিমিং করলে আমরা কি পাই, আমরা একটা প্যাসেজের জাস্ট মূল একটা আইডিয়া পাই, ভিতরে গিয়ে ডিটেলস কিন্তু জানি না। এখন দেখো, যখন আমরা আমাদের খালি মূল আইডিয়া পাইলেই হবে নাকি, ডিটেলসেরও তো দরকার থাকবে, তাই না? প্যাসেজের ডিটেলসেরও দরকার থাকবে। এইবার আসো, তুমি যখন প্রশ্ন পাবা, একটা প্যাসেজকে প্রথমবার স্কিমিং পদ্ধতিতে একবার রিডিং পড়লা কুইকলি, এরপরে সেকেন্ড টাইম তোমার অন্য আরেকটা পদ্ধতিতে রিডিং পড়তে হবে। লক্ষ্য করো, দুই নাম্বার বার যখন তুমি রিডিং পড়বা, তখন তোমার অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিটার নাম হবে স্ক্যানিং। এখন আমরা একটু স্ক্যানিং নিয়ে কথা বলবো, ঠিক আছে? স্কিমিংয়ে কি করলাম, আমরা মূল একটা আইডিয়া পেলাম পুরা প্যাসেজ থেকে। এখন আসলে স্ক্যানিংয়ে আমরা কি করব? সো হোয়াট ইজ স্ক্যানিং? লক্ষ্য করো, এই স্ক্যানিং পদ্ধতি থেকেই পরীক্ষায় আমাদের প্রশ্ন বেশি আসে। স্কিমিং পদ্ধতিটা আমাদের জানা জরুরি কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের জন্য, কিংবা সামারি লেখার জন্য। কিন্তু স্ক্যানিং জিনিসটা আমাদের দরকার পড়বে আমাদের প্যাসেজ থেকে এমসিকিউ প্রশ্ন আসবে সেটার জন্য, গ্যাপ ফিলিং আসবে সেটার জন্য, এবং আনসিন প্যাসেজ থেকে একটা টপিক আসে ইনফরমেশন ট্রান্সফার, সেটার জন্য। সো স্ক্যানিং পদ্ধতিটা থেকে কিন্তু আমাদের প্রশ্ন বেশি আসবে। সো এই স্ক্যানিং পদ্ধতিটাও কিন্তু আমাদের এখন শিখতে হবে। তার মানে কি, প্রথমবার যখন আমরা প্রশ্নটা পেলাম, স্কিমিং পদ্ধতিতে আমরা কুইকলি একটা প্যাসেজ রিডিং পড়ে ফেললাম। কিন্তু সেকেন্ড টাইম আমাদের আবারও প্যাসেজটা পড়তে হবে, এইবার পড়তে হবে ভিন্নভাবে। এখন আমরা অন্য একটা পদ্ধতি অবলম্বন করব সেকেন্ড টাইম প্যাসেজটা রিডিং পড়তে গেলে। তো চলো কোন পদ্ধতিটা অবলম্বন করতে পারি একটু দেখে আসি। স্ক্যানিং মিনস, লক্ষ্য করো, স্ক্যানিং মিনস লুকিং ফর স্পেসিফিক ইনফরমেশন। দেখো স্ক্যানিং জিনিসটা কি, স্ক্যানিং মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা। এটা কাইন্ড অফ ডিটেকটিভদের মতো কাজ, ঠিক আছে? লক্ষ্য করো, ডিটেকটিভরা যখন কোনো ইনভেস্টিগেশন করে, মানে গোয়েন্দারা যখন কোনো কিছু নিয়ে তদন্ত করে, তখন গোয়েন্দারা কি করে? গোয়েন্দারা ফার্স্টে বের করে ঘটনাটা কখন হয়েছে, ঘটনাটা কোথায় হয়েছে। লক্ষ্য করো, কয়েকটা জিনিসের যেমন হোয়েন, হোয়ার, আরেকটা জিনিস ঘটনাটা কিভাবে হয়েছে, হাউ। এই যে এই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু একটা গোয়েন্দা
বের করতে যায় যখন সে ইনভেস্টিগেশন করে, কোনো একটা মার্ডার হোক বা কোনো একটা যে কোনো ক্রাইমের হোক। সো তোমাদেরও কিন্তু সেকেন্ডবার যখন তোমরা প্যাসেজটা পড়বা, তোমাদেরও সেই গোয়েন্দা হয়ে যেতে হবে। তখন তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজবা, হোয়ার, হোয়েন, হাউ, হু, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা খুঁজবা। সো চলো আমরা আসলে স্ক্যানিং পদ্ধতিতে কোন জিনিসগুলো বেশি খুঁজে থাকি লক্ষ্য করো, কোন জিনিসগুলো আমরা স্ক্যানিংয়ে খুঁজব আমাদের প্যাসেজ থেকে। এইবার আমি তোমাদের এটা একটু দেখাই ভালো মতো, ঠিক আছে? কোন জিনিসটা আমরা খুঁজবো স্ক্যানিং পদ্ধতিতে? প্রথমে আমরা যেই জিনিসগুলো খুঁজবো সেটা হচ্ছে নেমস। যেই নামগুলো আমাদের প্যাসেজে থাকবে, সব প্যাসেজের নাম থাকবে না, কিন্তু এই নাম দিয়ে কি আমি শুধুমাত্র মানুষের নামের কথা বলছি? একটা জিনিস একটু ভাবো, আমাদের প্যাসেজটা যেটা নিয়ে যে কোনো নাউন, নেম দিয়ে কিন্তু আমি যে কোনো নাউনকে বোঝাচ্ছি। যেমন ক্লাইমেট চেঞ্জিংয়ের জন্য যদি একটা প্যাসেজ আসে, নিশ্চয়ই সেখানে কোনো মানুষের নাম থাকবে না, কিন্তু সেখানে কিসের নাম থাকতে পারে? সেখানে নাম থাকতে পারে কি কি পলিউশন হচ্ছে, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, তাই না? বা হচ্ছে গিয়ে অন্যান্য যত পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, তার মানে কি কোনো একটা পলিউশনের নাম থাকলো, বা হচ্ছে গিয়ে তোমার কার্বন ডাইঅক্সাইডের একটা নাম থাকলো, এই যে নাউন, তারপর অক্সিজেনের একটা নাম থাকলো, নাউন। যে যত নাউন থাকবে তোমাদের প্যাসেজের, ফার্স্ট কাজ তোমাদের সবগুলো নাউন ফাইন্ড আউট করা। সেকেন্ড টাইম যখন তোমরা রিডিং পড়তেছো, নামের পরে তোমরা আরও একটা জিনিস যেটা ফাইন্ড আউট করবা, সেটা হবে ডেটস, তারিখ। কত তারিখে এটা ঘটছে, কত সালে ওটা ঘটছে, এই যে সাল, ডেট, এগুলো তোমাদের স্ক্যানিংয়ের মধ্যে থাকতে হবে। লক্ষ্য করো, স্ক্যানিং থেকেই কিন্তু আমাদের প্রশ্ন বেশি আসবে। আবারও বলি, ঠিক আছে? ফার্স্টে আমরা কি করলাম, প্রত্যেকটা নাম বের করলাম, নাউন্স। তারপরে আমি কি বের করলাম প্যাসেজ থেকে, ডেটস, তারিখ, সাল, এগুলো খুঁজে বের করলাম। থার্ডলি আমি যে জিনিসটা খুঁজে বের করব সেটা হবে নাম্বারস, সংখ্যা, কত সংখ্যায় আছে সেটা, ঠিক আছে? যে সংখ্যাগুলো থাকবে আমাদের, ডেট টাইমের পরও কিন্তু সংখ্যা থাকবে, যে এত ধরনের হতে পারে। স্যার, ইয়োর ক্লাস ইজ ভেরি গুড, প্লিজ গিভ মি সাম মোর ইনফরমেশন। অফকোর্স আই এম গিভিং ইউ ইনফরমেশন, সো প্লিজ কনসেন্ট্রেট ইন মাই ক্লাস। সো আমরা কি পাচ্ছি এরপরে? নাম্বারস পাচ্ছি। সো আমাদের প্যাসেজে যত নাম্বারস থাকবে সেগুলোও কিন্তু স্ক্যানিং, সেগুলো কিন্তু এক একটা তথ্য। লক্ষ্য করো, নাম একটা তথ্য, ডেট একটা তথ্য। সো স্ক্যানিংয়ে কী করবো আমরা? জাস্ট তথ্য বের করব, একটা ডিটেকটিভের মতো তথ্য থাকতে হবে। আচ্ছা, এই স্যারের নাম কি? আরেকজন জিজ্ঞেস করতেছে। স্যার, আমার নাম তোমরা যারা জানো না এখনও, আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। সো চলো, আমরা অলরেডি কী কী দেখলাম, একটা প্যাসেজ থেকে নাম বের করলাম, নাউনগুলো বের করলাম, ডেট, টাইম, এগুলো বের করলাম একটা প্যাসেজ থেকে। তারপরে কি বিভিন্ন ধরনের নাম্বারস বের করলাম। নাম্বারসের মধ্যে টাইপস থাকতে পারে, 5 ধরনের হতে পারে, সেটা যে কোনো কিছুই হতে পারে। এবার আসো প্লেসেস, জায়গা। লক্ষ্য করো, জায়গাটাও কিন্তু একটা তথ্য। কোন জায়গায়? দেখো, ডিটেকটিভের মতো চিন্তা করতে হবে যখন তোমরা সেকেন্ড টাইম রিডিং পড়বা, ঠিক আছে? সো কী করতে হবে? জায়গাগুলোকেও কিন্তু তোমাদের বের করতে হবে, জায়গা। এরপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি এখানে মানে কয়েকটা স্টার্ট দিয়ে রাখি, যেটা হয়তো বা তোমরা এখনও এই জিনিসটা ব্যবহার করা শিখো নাই অনেকেই, কিওয়ার্ডস। এই জিনিসটা যদি ব্যবহার করা তোমরা কোনো দিন শিখে ফেলো, এই যে কিওয়ার্ডস যেটার কথা আমি বলতেছি, ঠিক আছে? আমার কথায় তোমরা একদিনে শিখবা না। এই কিওয়ার্ডসটা ফাইন্ড আউট করতে গেলে তোমাদের দীর্ঘ প্র্যাকটিসের দরকার পড়বে, শত শত মডেল কোশ্চেন সলভ করতে হবে এই কিওয়ার্ডস ফাইন্ড আউটটা করতে গেলে। এই কিওয়ার্ড ফাইন্ড আউট করা যদি তোমরা একবার শিখো, সেই ক্ষেত্রে তোমাদের জাস্ট নর্মাল কোনো রিডিং প্যাসেজ না, তোমরা যদি ফিউচারে আইএলটিএস এক্সাম দিতে চাও, যত ইংলিশ লেভেলের রিডিং এক্সাম দিবে, মানে রিডিং স্কিলের জন্য, সকল রিডিং স্কিলের এক্সামে তোমরা হায়েস্ট মার্কস পাবা যদি তোমরা জানো কিওয়ার্ডস ফাইন্ড আউট করাটা। কিওয়ার্ডস কি? লক্ষ্য করো, কিওয়ার্ডস মূলত যেই সকল ওয়ার্ড বাদ দিলে সেই প্যাসেজটা একটা মৃত প্যাসেজ হবে। লক্ষ্য করো, আমি আবারও একটু রিপিট করি, এগুলো আসলে যে হোয়াট ইজ কিওয়ার্ড একজন বলতেছে, সো আমি অফকোর্স এটা তোমাদেরকে যত সহজে পারি আমি বোঝানোর চেষ্টা করব, কিন্তু এই কিওয়ার্ডস ফাইন্ডিংটা আমার কথায় কেউ একবারে
বের করতে পারবে না, এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার হবে। রেগুলার তোমাদের মডেল কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? রেগুলার কিন্তু তোমাদের এই যে মডেল কোশ্চেন প্র্যাকটিস করলে তোমরা কিওয়ার্ডস ফাইন্ড আউট করতে পারবা। বাট আমি তোমাদের সহজ করে বুঝাই দিই কিওয়ার্ডস জিনিসটা কি। যেই সকল ওয়ার্ড আমরা যদি একটা প্যাসেজ থেকে উঠায় দেই, সেই প্যাসেজটা একটা মৃত প্যাসেজ হবে। কিভাবে আমি তোমাদের উদাহরণ দেই, ধরো আমার বইয়ে বা আমার প্রশ্নে একটা প্যাসেজ এসেছে, সেই প্যাসেজটার নাম হচ্ছে বা সেই প্যাসেজটা এসেছে তোমার গ্লোবাল ওয়ার্মিং নিয়ে। এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের থেকে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড কিংবা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গ্লেশিয়ার্স, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে ক্লাইমেট চেঞ্জ বা হচ্ছে গিয়ে পলিউশন কিংবা হচ্ছে গিয়ে টেম্পারেচার, যেমন হাই টেম্পারেচার, এই সকল ওয়ার্ডস যদি তুমি গ্লোবাল ওয়ার্মিংয়ের প্যাসেজ থেকে বের করে দাও, আউট করে দাও, সেই প্যাসেজটা কি আর জীবিত প্যাসেজ থাকবে গ্লোবাল ওয়ার্মিংয়ের? মোটেও না। তার মানে কি, কিওয়ার্ডস হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্যাসেজের গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যেই সকল ওয়ার্ডের কারণে সেই প্যাসেজটা বেঁচে থাকে। লক্ষ্য করো, তোমরা অনেকেই বলবো স্যার একটা প্যাসেজ আবার মৃত না জীবিত এটা কিভাবে বোঝা যায়? এই কিওয়ার্ডসটা কিন্তু আসলে অনেক বড় একটা বিষয়, এটা এক ক্লাসে একদিনে বোঝানো পসিবল না। তোমরা যখন প্যারাগ্রাফ রাইটিং করবা, কম্পোজিশন রাইটিং করবা, সেইখানে কিন্তু তোমাদের কিওয়ার্ডস বেশি বেশি করে ভরে ভরে দিতে হবে। দেখো অনেকেই দেখা যায় 2 পেজ প্যারাগ্রাফ লিখেও 10-এ 9 পেয়ে যায়, অনেকে 4 পেজ প্যারাগ্রাফ লিখেও 10-এ মনে করো 6-5 পায়। তখন কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকে, এই আমি এত বেশি লিখছি আমাকে কেন কম নাম্বার দেওয়া হয়েছে? রিজনটা কি জানো? যে 2 পেজ লিখেছে সেই 2 পেজে প্যারাগ্রাফের মধ্যে সে কিওয়ার্ড ইউজ করছে 20টা, তুমি 4 পেজ প্যারাগ্রাফ লিখেছো, তুমি কিওয়ার্ড ইউজ করছো 5টা। অফকোর্স যে 2 পেজ লিখেছে সে বেশি নাম্বার পাবে, কারণ কিওয়ার্ডটাই হচ্ছে আমাদের রিডিং আর রাইটিংয়ের কাইন্ড অফ হার্ট। সো কিওয়ার্ড তোমরা এক ক্লাসে কেউই বুঝবে না, এটা যখন তোমরা রেগুলার প্রতিনিয়ত প্রশ্ন সলভ করবা মডেল কোশ্চেন সলভ করবা তখন গিয়ে তোমরা মাস্টার করতে পারবা কিওয়ার্ডটা। কিন্তু কিওয়ার্ড মূলত কী জিনিস? কিওয়ার্ড হচ্ছে যেই ওয়ার্ডগুলো একটা প্যাসেজকে জীবন্ত করে দেয় বা জীবন এনে দেয়, সেই ওয়ার্ডগুলোই হচ্ছে একটা প্যাসেজের কিওয়ার্ড। আরও সহজভাবে যদি বলি, মূল যেই শব্দগুলো, প্রত্যেকটা প্যাসেজের মূল যেই শব্দগুলো সেগুলো হচ্ছে কিওয়ার্ড। নর্মালি একটা 300 ওয়ার্ডের প্যাসেজে কমপক্ষে 40 থেকে 50টা কিওয়ার্ড থাকে, কারণ কিওয়ার্ডের পার্সেন্টেজ কিন্তু 12 থেকে 15%। মানে টোটাল প্যাসেজে যতগুলো ওয়ার্ড হবে তার 12 থেকে 15% সাধারণত কিওয়ার্ডস হয়ে থাকে। সো তোমাদের কিওয়ার্ডসগুলো স্ক্যানিং পদ্ধতিতেই বের করতে হবে। কারণ কি, স্ক্যানিং পদ্ধতিতে কিন্তু আমরা এক এক করে তথ্যগুলো খুঁজে খুঁজে বের করি। স্ক্যানিং পদ্ধতিতে কী করি? এক এক করে তথ্যগুলো আমরা খুঁজে বের করি। সো আমরা কিন্তু অলরেডি দেখলাম স্ক্যানিং পদ্ধতিতে কী কী বের করব। নেমস বের করব, ডেটস বের করব, নাম্বারস বের করব, তারপরে প্লেস বের করব এবং লাস্টে কিওয়ার্ড বের করব এবং শেষে গিয়ে আরেকটা জিনিস বের করব, ডেফিনেশনস। ডেফিনেশনস মানে কি? সংজ্ঞা। যেমন এই যে স্ক্যানিংয়ের একটা সংজ্ঞা আমি লিখলাম না, এটা হচ্ছে স্ক্যানিংয়ের ডেফিনেশন। প্রত্যেকটা টপিকের আমাদের সংজ্ঞা থাকবে প্যাসেজে, সেই সংজ্ঞাগুলোতেও কিন্তু আমাদের ফোকাস করতে হবে। কারণ কি, সেই সংজ্ঞাগুলো থেকে আমাদের যে 10 মার্কসের কোশ্চেন অ্যান্সার থাকে না প্যাসেজ থেকে, এগুলো মেইনলি বেশিরভাগই তোমার ডেফিনেশন। প্রত্যেকটা টপিকের যে ডেফিনেশনগুলো থাকবে, সংজ্ঞাগুলো থাকবে প্যাসেজের, সেই জায়গা থেকেই আসে। আবারও বলি, তার মানে কি, যখন আমরা স্ক্যানিং করবো আমরা কি কি মাথায় রাখবো? নাম মানে নাউন্সগুলো মাথায় রাখবো, ডেটস মানে সময় তারিখ এগুলো মনে রাখবো, নাম্বারস সংখ্যা মনে রাখবো, প্লেস জায়গা মনে রাখবো, কিওয়ার্ডস মানে মূল যেই শব্দগুলো সেগুলো মনে রাখবো এবং শেষে গিয়ে আমরা সংজ্ঞা বা ডেফিনেশন এগুলোও মাথায় রাখবো। এভাবে আমরা স্ক্যানিংটা করে সেকেন্ড টাইম প্যাসেজটা রিডিং পড়বো। এইবার আমি তোমাদেরকে বলি, যখন তোমরা পরীক্ষার হলে ইংরেজি প্রথম পত্র প্রশ্নটা পাবা, 2 বার আগে প্যাসেজটা রিডিং পড়বা। প্রথমবার যে রিডিং পড়বা তখন দ্রুত রিডিং পড়বা, তোমার সব ভোকাবুলারি জানার দরকার পড়বে না। স্কিমিংয়ে দ্রুত রিডিং পড়ে মূল যে প্যাসেজটা কী নিয়ে এইসবের আইডিয়াটা নিবা প্রথমবার। দ্বিতীয়বার যখন তোমরা আবারও প্যাসেজটা রিডিং পড়বা, প্রশ্ন কিন্তু সব দেখবা না, আগেই বলে দিই, প্রশ্ন তোমরা আগেই দেখবা না, আগে তোমরা প্যাসেজটা পড়বা। সেকেন্ডবার যখন প্যাসেজটা রিডিং পড়বা তখন
গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করার জন্য সেই প্যাসেজটা রিডিং পড়বা, যেটাকে আমরা বলে থাকি স্ক্যানিং। এইবার আসো নেক্সটে আমরা কি করতে পারি। এইবার আসো হাউ টু স্ক্যান। অলরেডি আমরা দেখেছি যে আমরা স্কিম কিভাবে করব, এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা মেইনলি স্ক্যানিং বা স্ক্যান এই জিনিসটা কিভাবে করবে, স্ক্যান কিভাবে করবা। লক্ষ্য করো, রিড দ্য কোশ্চেন ফার্স্ট। এইবার লক্ষ্য করো, তোমরা দুইবার যখন প্যাসেজটা পড়ে ফেলবা, স্কিমিংও করলা, স্ক্যানিংও প্যাসেজটা পড়লা, এইবার তোমরা কি করবা, কোশ্চেন্স পড়া শুরু করবা। এমসিকিউ থেকে কোশ্চেন পড়বা, কোশ্চেন অ্যান্সার যেগুলো সেগুলো থেকে কোশ্চেন পড়বা, ইভেন গ্যাপ ফিলিং থেকেও তোমরা কোশ্চেন পড়বা সবাই, রাইট? তখন তোমাদের কি করতে হবে, কোশ্চেন্সগুলো সবার আগে পড়তে হবে। এবার আসো কিওয়ার্ডের ব্যাপারে, তো কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি। যখনই তোমরা স্যার হোয়াট ইজ কিওয়ার্ড, আবারও আরেকজন কোশ্চেন করেছে। কিওয়ার্ড হচ্ছে গিয়ে মূল শব্দ, একটা প্যাসেজের মূল শব্দ হচ্ছে কিওয়ার্ড, যেটা টপিকের সাথে কানেক্টেড থাকবে। টপিক, আমাদের যে টপিকটা থাকবে সেই টপিকের সাথে কানেক্টেড সম্পর্কিত শব্দগুলোই মূলত কিওয়ার্ড থাকে, মূল শব্দ। অ্যান্ড এই মূল শব্দটা যদি তোমরা বুঝতে চাও, সেক্ষেত্রে তোমার অনেকবার প্যাসেজটা রিডিং পড়তে হবে, তার মানে কি অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তাছাড়া কিন্তু কিওয়ার্ড তোমরা বের করতে পারবে না। সো এই জায়গাটাই যে 2 নম্বরে আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই দ্য কিওয়ার্ডস। তোমাদের কিওয়ার্ডসগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। কিওয়ার্ডসগুলো তোমরা সহজ যেই পদ্ধতিতে, আমি বলে দিই, এখন তো অনেকেরই তো এখন আর সময় নাই যে 100টা মডেল কোশ্চেন সলভ করার, পরীক্ষা হয়তো বা 5-6 দিন পর। তারা কি করবে, ঠিক আছে? এখন তারা কি করবে, অনেকের মনে এই যে খুবই সুন্দরভাবে কিন্তু ইসরাত জাহান একটা, স্যার সিন প্যাসেজের ক্ষেত্রেও করতে হবে। আমি তো আপাতত সিন প্যাসেজের ব্যাপারেই বলছি, আনসিন প্যাসেজের ব্যাপারে তো আমি এখনও যাই নাই। আমি এখন এতক্ষণ পর্যন্ত যে কথাটা বলছি অফকোর্স সিন প্যাসেজের ব্যাপারে বলতেছি, ঠিক আছে? সো এইবার আমরা চলে যাই নেক্সটে, যেটা হচ্ছে মুভ ইয়োর আইস কুইকলি থ্রু প্যাসেজ। লক্ষ্য করো, যখনই তোমরা স্ক্যান করবা, প্রশ্নটা পড়ার পরে আমাদের একটা অনেকেরই কমন সমস্যা কি থাকবে, আমরা প্রশ্নের উত্তরটা প্যাসেজ থেকে বের করতে পারবো না। লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের অনেকেরই একটা কমন প্রবলেম ইংরেজি প্রথম পত্রে, যে কি হয় যে স্যার তো এই পদ্ধতিগুলো বইলা ফেললো, কিন্তু লাস্টে গিয়ে কী হলো, আমি প্রশ্নের সাথে প্যাসেজের যে উত্তর, প্রশ্নের যে উত্তরটা সেটা আমরা প্যাসেজ থেকে বের করতে পারি না। এটাই তো আমাদের মেইনলি বেশিরভাগ মানুষেরই ইংরেজি প্রথম পত্রে মেইন প্রবলেম বলা যায়, সেটাই, ঠিক আছে? সো আমি আজকে এক্সাম দিয়ে আসছি ইংলিশ ফার্স্ট পেপার। কী বলো শামসুন নাহার, তোমার অলরেডি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। সো ভেরি গুড, আশা করি তোমার অনেক পরীক্ষা অনেক ভালো হয়েছে। সো তোমাদের এই প্রবলেম থেকে বের হতে গেলে কি করতে হবে, মুভ ইয়োর আইস কুইকলি থ্রু দ্য প্যাসেজ। লক্ষ্য করো, তুমি অলরেডি কিওয়ার্ড ফাইন্ড আউট করে দাগ দিয়ে দিয়েছো, তুমি অলরেডি নামগুলো কিন্তু ফাইন্ড আউট করে দাগ দিয়ে দিয়েছো প্রশ্নে, তুমি কিন্তু অলরেডি যে ডেট, যে তারিখ বা সময়গুলোও কিন্তু প্রশ্নে দাগ দিয়ে দিয়েছো, তুমি অলরেডি যেই যেই জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গা দাগ দিয়ে দিয়েছো প্রশ্নে। তার মানে কি, তোমার প্রশ্নে মোটামুটি যত গুরুত্বপূর্ণ জিনিস থাকার কথা সেগুলো তোমার দাগ দেওয়া আছে। এখন তোমরা যখন প্রশ্নের উত্তরটা প্যাসেজে খুঁজে পাবা না, তখন কি করবা, তোমরা জাস্ট দাগ দেওয়া যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর উপর দিয়ে তোমাদের চোখটা বুলাবা। তোমাদের ফুল প্যাসেজ আর পড়ার দরকার পড়বে না। আমাদের সময় নষ্ট হয় একই প্যাসেজ 100 বার পড়ার কারণে। একই প্যাসেজ আমরা 100 বার পড়ে থাকি। মেইনলি কেমনে পড়ি, হয়তো বা আমরা ফার্স্ট টাইম এত কেয়ারফুলি পড়ি না। আমরা কী করি, ফার্স্টে কোশ্চেন পড়া শুরু করি, এটার সাথে মিল রেখে আমরা তখন প্যাসেজ পড়তে যাই, তখনই তো আমরা আসলে ফেসে যাই ট্র্যাপে, ঠিক আছে? সো তোমরা কি করবা, এই যে আমি যেটা বললাম, প্রথমে 2 বার যেহেতু প্যাসেজটা পড়ে ফেলবা, তোমার কি হবে, অলরেডি স্ক্যান করার সময় প্রত্যেকটা তথ্যে তুমি দাগ দিয়ে দিয়েছো, নামে দাগ দিয়েছো, তারিখে দাগ দিয়েছো, জায়গায় দাগ দিয়েছো, কিওয়ার্ডেও তোমরা দাগ দিয়েছো। এখন তোমরা কি বলবা, এখন তোমরা লাস্টে যে এটাই করবা, প্রত্যেকটা প্যাসেজের উপর জাস্ট কুইকলি চোখ বুলায় যাবা যেগুলোতে দাগ দিচ্ছ। স্টপ, দেখো এই যে চোখ বুলানোর সময় তোমরা কোথায় থামবা, স্টপ, থামবা when you find the keywords or related word। লক্ষ্য করো, যখন তোমরা প্রশ্নে পাওয়া কিওয়ার্ড অথবা তার পারিপার্শ্বিক কিছু একটা শব্দ, দেখো অনেক সময় প্রশ্নে যে ওয়ার্ডটা পেয়েছো ডিরেক্টলি তোমার প্যাসেজে সেই ওয়ার্ডটা থাকবে না, কিন্তু সেই ওয়ার্ডের সিনোনিম মানে সমার্থক শব্দ কিন্তু প্যাসেজে থাকবে। যখন তোমরা প্রশ্নে পাওয়া শব্দের সাথে তোমার
প্যাসেজে পাওয়া কিওয়ার্ড কিংবা তার আশপাশের কোনো একটা শব্দের কানেকশন দেখে ফেলবা, তখন তোমরা থেমে যাবা। থেমে গিয়ে এরপরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেই কিওয়ার্ডের আগের সেন্টেন্সটা একবার ভালো মতো পড়বা এবং পরের সেন্টেন্সটা ভালো মতো পড়বা। এই সেন্টেন্স দুইটা ভালো মতো পড়লেই দেখবা যে কোনো প্যাসেজের, হোক এটা গ্যাপ ফিলিং, হোক এটা কোয়েশ্চেন অ্যান্সার, হোক এটা ট্রু ফলস, হোক এটা এমসিকিউ, যেটাই হোক না কেন তোমরা অ্যান্সারটা জেনে ফেলবা যখন তোমরা সেই কিওয়ার্ডস কিংবা রিলেটেড ওয়ার্ডের আগের এবং পরের দুইটা সেন্টেন্স পারবা। সো অলরেডি বলছো ভালো হয়েছে, ইংলিশ সেকেন্ড ক্লাস ডান। দ্বিতীয় পত্রের ক্লাস কবে? দ্বিতীয় ক্লাস পত্রেরও আরও একটা ক্লাস আছে, ঠিক আছে? অলরেডি পার্ট 1 ডান, পার্ট 2 কিন্তু আসবে সামনে, অলরেডি তোমরা রুটিনটা দেখে ফেলবা। ওকে, এরবার আসো লাস্টে, রিড অনলি দ্যাট পার্ট কেয়ারফুলি। আমি তো অলরেডি বললাম যেই জায়গায় তুমি খুঁজে পাবা সেই ওয়ার্ডটা, কিওয়ার্ডটাকে, সেই জায়গাটা তুমি একটু ভালো মতো পড়বা। ভালো মতো সেই জায়গাটা না, দ্যাট মিনস তার আগের লাইন এবং তার পরের লাইন, এই দুইটা লাইন ভালো মতো পড়বা যেই জায়গায় তোমরা কিওয়ার্ডটা জেনে ফেলবা। সো এইবার চলো আমি একটা এক্সাম্পল দিই, লক্ষ্য করো। অনেকেই বলবা যে স্যার কিওয়ার্ডস কীভাবে বের করে। সো আমি খুবই সহজ একটা উদাহরণ দিয়ে কিওয়ার্ড সাধারণত কীভাবে কাজ করে এটা একটু তোমাদের দেখায় দিই। দেখো কোশ্চেন কি আসছে, দেখো আমার প্রশ্নে একটা প্রশ্ন, মানে আমার পরীক্ষার প্রশ্নে একটা প্রশ্ন এসেছে। সেই প্রশ্নটা কি দেখো, হোয়েন ডিড রহিম উইন দ্য কম্পিটিশন। এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নে আমি কিওয়ার্ডস বের করেছি। প্রথম কিওয়ার্ডটা আমার প্রশ্নে কি জানতে চাইছে? কোন সময় জানতে চাইছে, এটা একটা কিওয়ার্ড। লক্ষ্য করো আমার প্রশ্নে কি জানতে চাইছে? সময়। কোন সময় কি হয়েছিল? সেই সময় কি হয়েছিল? জিতেছিলাম, উইন। আমি কি করেছিলাম? জিতেছিলাম। একটা সময় আমি জিতেছিলাম। দেখো, হোয়েন, উইন, কি জিতেছিলাম? আমি একটা সময় একটা জিনিস জিতেছিলাম। কি জিতেছিলাম? কম্পিটিশন। ঠিক আছে, কম্পিটিশন। ভাইয়া এটা বুঝিনি, আরেকবার বললে ভালো হতো। ইয়েস, স্ক্যানিং, এই কারণেই কিন্তু উদাহরণটা দেখাইছি। সো উদাহরণটা একটু মনোযোগ দাও। আই গেস কলি ইসলাম তুমি ভালো মতো এখন বুঝতে পারো। উদাহরণটা একটু মনোযোগ দিয়ে দেখো, লক্ষ্য করো আমরা কিওয়ার্ডে কি করি। আচ্ছা, ব্যাটারি। ওকে, ঠিক আছে। ওকে, মেবি আমাদের একটু হচ্ছে কিন্তু ঠিক হয়ে গিয়েছে সব। তো চলো আমরা একটু জেনে নিই এখন। একজন বলছো যে ইংরেজি সেকেন্ড পেপারে রায়ান হচ্ছে গিয়ে 49 পেয়েছে আউট অফ 50। ওয়েল ডান রায়ান, তুমি কিন্তু অনেক ভালো করেছো। ওকে, সো চলো আমরা যে জিনিসটা দেখছিলাম যে কিওয়ার্ড মূলত কি জিনিস, লক্ষ্য করো। কিওয়ার্ড আমরা কিভাবে বের করব? একটা প্রশ্নে যখন থাকবে, প্রশ্নটা কি চেয়েছে? কোনো একটা সময়ের ব্যাপারে জানতে চেয়েছে। কিসের সময়ের ব্যাপারে জানতে চেয়েছে? যেই সময়টা আমি জিতেছিলাম। কি জিতেছিলাম আমি? একটা কম্পিটিশন জিতেছিলাম। তার মানে এই সেন্টেন্সটায় 3টা কিওয়ার্ড আছে, হোয়েন, উইন, কম্পিটিশন। এখন তুমি লক্ষ্য করো, আমার যদি বাদ বাকি ওয়ার্ডগুলো নাও থাকতো, দেখো এই সেন্টেন্সে বাদ বাকি ওয়ার্ডগুলো নাও থাকতো, হোয়েন, উইন, কম্পিটিশন, একটু কয়েকটা ওয়ার্ড দিয়েও কিন্তু আমি কিন্তু জিনিসটা আইডেন্টিফাই করতে পারতাম আমার থেকে কি জানতে চেয়েছে। এগুলোই কিন্তু কিওয়ার্ডস। এখন আমি এই কিওয়ার্ডসগুলো যদি বাদ দিয়ে দিই, ডিড রহিম দা, কোনো কিছু দাঁড়াবে? কি জানতে চেয়েছে না জানতে চেয়েছে, এটা কি মরে যাবে সেন্টেন্সটা। এই সেন্টেন্সটাকে জীবিত রেখেছে 3টা ওয়ার্ড। এই 3টা ওয়ার্ড হবে আমাদের কি কিওয়ার্ড। এই 3টা ওয়ার্ড এরপরে আমরা কি করব? আমাদের প্যাসেজে খুঁজবো। এই যে 3টা ওয়ার্ড, এই 3টা ওয়ার্ডের সমষ্টি তখন আমরা প্যাসেজে খুঁজে বের করব। প্রশ্ন থেকে আমরা কিওয়ার্ড ফাইন্ড আউট করব। ফার্স্ট এই যে এইভাবে প্রশ্ন থেকে কিওয়ার্ড ফাইন্ড আউট করলাম। তারপরে আমরা কি করব? ভাই আমি ক্লাস 6 to 8, আমি জানি সোহানা তুমি 9-এ পড়ো, বাট সোহানা তোমার জন্য এই ক্লাসটা গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের কালকে যখন আমি ক্লাসটা নিব এই জিনিসগুলো কিন্তু আমি দেখাবো তোমাদের ক্লাসেও, ঠিক আছে? স্যার নামাজের বিরতি, আচ্ছা নামাজের বিরতি আমরা এই স্লাইডটা বোঝানোর পরই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আগে আমরা এই স্লাইডটা বোঝানো শেষ করে নিই। এইবার দেখো তো, স্ক্যান দ্য প্যাসেজ অ্যান্ড ফাইন্ড। এখন আমরা কি করব? আমরা অলরেডি প্রশ্ন থেকে কিওয়ার্ড খুঁজেছি, এইবার আমরা প্যাসেজটা স্ক্যান করা শুরু করব, যে কোন জায়গাটায় আসলে
একটা জিতার কথা বলা হয়েছে, কম্পিটিশন জিতা। অ্যান্ড সেই কম্পিটিশনটা কোন সময়ে জিতেছিল বা কত সালে জিতেছিল? দেখো তো, স্ক্যান দ্য প্যাসেজ। এই যে প্যাসেজ স্ক্যান করার পর আমরা একটা লাইন পেলাম, সেই লাইনে উন আছে, উইন, যেটা আমাদের কম্পিটিশন আসে, এবং এই যে হোয়েন, এটা তো আমাদের একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডে আমরা কি দরকার? আমাদের একটা সময় জানা দরকার, এবং এই সময়টাও কিন্তু এই কিওয়ার্ডে পেয়ে যাব। যখনই আমরা এই লাইনটার সাথে এই কিওয়ার্ডসগুলো খুঁজে খুঁজে ম্যাচ করব, এই লাইনে আমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে যাব, এবং সেটা হবে কি? রহিম উন দ্য কম্পিটিশন ইন 2024। তার মানে কি? অ্যান্সার 2024। এই ওয়েতে আমরা স্ক্যানিং পদ্ধতিটা অবলম্বন করে মোটামুটি সকল প্রশ্নের উত্তরই আমরা দিতে পারবো। এই এক্সাম্পল আমি যেটা দিয়েছি সেটা একটা কোশ্চেন অ্যান্সারের জন্য, বাট এটা এমসিকিউ এর জন্য অ্যাপ্লাই করা যাবে, এটা ইভেন গ্যাপ ফিলিংয়ের জন্য অ্যাপ্লাই করা যাবে। ওকে, সো এখন আমি তোমাদের প্রেয়ার ব্রেক, নামাজের যে বিরতি, সেটা এখন আমি দিয়ে দিব, যেহেতু অলরেডি আজান দিয়ে দিয়েছে। স্ক্যানিংটা আমরা মোটামুটি বুঝছি। সো আমরা হচ্ছে টোটাল 10 মিনিটের একটা নামাজের বিরতি দিয়ে দিই। ঠিক আছে, 10 মিনিট আমি নামাজের বিরতি দিচ্ছি, তোমরা একটু দ্রুত করবা, 10 মিনিটের মধ্যে নামাজটা পড়ে ফেলবা। সো তারপরে কিন্তু আমরা ক্লাসটা শুরু করব, যেহেতু আজকে অনেক কিছু পড়ানো এখনও বাকি, 10 মিনিটের বেশি আমি দিতে পারছি না। সো ঠিক 10 মিনিট পর কিন্তু আবার সবাই চলে আসবা। ওকে, আশা করি তোমরা সবাই নামাজের বিরতির পর এখন চলে এসেছো। সো আমরা একদম শেষে যে জায়গাটা ছিলাম সেটা ছিল স্ক্যানিং। আমরা স্ক্যানিং পদ্ধতির একটা উদাহরণ দেখলাম, যে কিভাবে আমরা স্ক্যানিং পদ্ধতি অ্যাপ্লাই করে খুব সহজেই কোনো কিছুর একটা অ্যান্সার আমরা প্যাসেজ থেকে বের করে ফেলতে পারি। সো এই জিনিসটা কিন্তু অলরেডি দেখলাম। অনেকে আবার 3 পিস আর্জেন্টিনার এখানে বলছো 3 পিস, কোন অ্যাঙ্গেলে বলছো 3 পিস এটা আমি বলতে পারছি না। সাইবা পারভিন 7 আপের রিপ্লে হিসেবে 3 পিস দিয়েছো। ওকে, সো তোমাদের যেহেতু ক্লাসটা শুরু হচ্ছে মাত্র, আমি শুরুতে একটা কথা বলে নেই, যে অনেকেই আর্জেন্টিনাকে মানে 3 পিস বলে এখনও স্টিল খ্যাপায়। তো কেন খ্যাপায় আমি বলি তোমাদের, 2018 সালে ক্রোয়েশিয়ার সাথে গ্রুপ পর্বে আর্জেন্টিনা 3টা গোল খেয়েছিল। সো মূলত সেই জায়গা থেকেই 3 পিসের উৎপত্তি, তাই না? আর্জেন্টিনাকে অনেকেই 3 পিস বলে খ্যাপায়। সো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আর্জেন্টিনা কিন্তু অলরেডি ক্রোয়েশিয়াকে 2022 সালে 3টা গোল পরিশোধ করে দিয়েছে। সো জার্মানি যেহেতু ব্রাজিলকে 7টা গোল দিয়েছিল, দেখি যে ব্রাজিল কবে 7টা গোল আবার জার্মানিকে শোধ দিতে পারে। এই ওয়ার্ল্ড কাপে আশা করি ব্রাজিল জার্মানিকে 7টা গোল শোধ দিবে। যদি ব্রাজিলের সাথে জার্মানির দেখা হয় সেক্ষেত্রে তখন কিন্তু আমরা সমান সমান চলে আসবো, যেহেতু অলরেডি আমরা 3টা খেয়েছিলাম, 3টা নেক্সট ওয়ার্ল্ড কাপে শোধ দিয়ে দিয়েছি। যেহেতু তারা অলরেডি 14 সালে খেয়েছিল, প্রায় 12 বছর হয়ে যাচ্ছে, শোধ দিতে পারেনি এখনও 7টা। সো আমি চাই ওই ওয়ার্ল্ড কাপে যাতে ব্রাজিল তাদের সেই 7টা গোল খুব দ্রুত শোধ দিয়ে দেয়। সো এটাই আমার চাওয়া। তো চলো আমরা আপাতত 3 পিস 7 আপ এগুলো বাদ দিয়ে ক্লাসটা শুরু করি। যেই জায়গা থেকে ঠিক আমরা শেষ করেছিলাম, ঠিক সেই জায়গা থেকে আবারও ক্লাসটা আমরা শুরু করব। আমরা কিন্তু অলরেডি কিন্তু কীভাবে স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করে আমরা খুব সহজেই একটা প্যাসেজ থেকে কোনো কিছুর অ্যান্সার দিয়ে দিই। স্যার, আর ইউ কামিং? ইয়েস, বাট হোয়ার আই উইল কাম, আই ডোন্ট নো। ওকে, কেউ এখন 7 আপ বা 3 পিস বলে পচায়ও না মেইনলি, কারণ দোনোটাই আমাদের নিজেদের অর্জন না। ব্রাজিলকেও 7টা গোল আর্জেন্টিনা দেয় নাই, কিংবা ব্রাজিলও আর্জেন্টিনাকে 3টা গোল দেয় নাই। সো দোনোটাই যেহেতু আমাদের অর্জন না, সো আমার মতে কাউকেই কোনো কিছু খেপে মানে কিছু বলে খেপানো উচিত না। সো আমি আর্জেন্টিনার সাপোর্টার হলেও তোমরা অনেকে 7 আপ করতেছে, এটাও করো না, কারণ মানুষের এটা কিছু কিছু জায়গা থাকে না, উইক পয়েন্ট। কখনোই মানুষের উইক পয়েন্টে কিন্তু আঘাত করতে হয় না। সো সেটা হচ্ছে ব্রাজিলের একটা উইক পয়েন্ট। সো অ্যাজ এ আর্জেন্টাইন সাপোর্টার হিসেবে আমি চাবো যে তোমরা কখনোই ব্রাজিলের সেই উইক পয়েন্ট নিয়ে তোমরা হচ্ছে তাদেরকে আঘাত করো না, এটাই আমার চাওয়া। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। সো এখন আমরা যে কাজটা করব, স্ট্র্যাটেজি
ফর ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স। এই জিনিসটা তোমাদেরকে আমি বুঝাতে পারবো না যে তোমাদের জীবনের জন্য এই জিনিসটা জানা কতটা জরুরি। তোমরা যেই ক্লাসেই থাকো না কেন, তোমরা যখন ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা দিবে, অফকোর্স তোমরা এইচএসসিতে উঠলেও তো ইংরেজি প্রথম পত্র তোমাদের থাকবে। সো একাডেমিক লাইফে তোমাদের ইংরেজি প্রথম পত্র থাকবে, আর ইংরেজি প্রথম পত্র মানে প্যাসেজও থাকা। আর প্যাসেজ থাকা মানে প্যাসেজের মধ্যে যে কোশ্চেনের ক্যাটাগরি থাকবে সেগুলোও থাকবে। তার মানে এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেনের জন্য আমরা কোন কোন স্ট্র্যাটেজি ফলো করব। মানে আমরা কি এটার জন্য স্কিমিং করব নাকি স্ক্যানিং করব, এমসিকিউ এর জন্য আমরা কি কি পদ্ধতি অবলম্বন করব, কোশ্চেন অ্যান্সারটা দেওয়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করব, প্রত্যেকটার জন্য আমি এখন আলাদা আলাদাভাবে তোমাদেরকে একটু বুঝাবো বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, কিছু কথা বলবো। এই কথাগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই কথাগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে এখন শুনো, আমাকে আর মাত্র 50 মিনিট সময় দাও, মোটামুটি তোমাদের ইংরেজি প্রথম পত্রের সবার পরীক্ষা অনেক অনেক ভালো হবে। ঠিক আছে, তো আপাতত তোমরা কেউ এখন আর উল্টাপাল্টা কেউ কোনো কমেন্ট করো না, আমার কথাটা সবাই এখন মনোযোগ দাও ক্লাসে। মাত্র 50 মিনিট তোমাদের থেকে আমি চাচ্ছি। 50 মিনিট পর আমরা আবারও ওয়ার্ল্ড কাপ নিয়ে একটু কথাবার্তা বলবো হালকা পাতলা, দেন আমি ক্লাসটা শেষ করব। কিন্তু এই 50টা মিনিট আমাকে একটু তোমরা চান্স দাও, যেই সুযোগে আমি তোমাদেরকে এই জিনিসগুলো বুঝাতে পারি। সো শুরুতেই আমরা এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। সো আমাদের সিন প্যাসেজ থেকে এমসিকিউটা আসবে, টোটাল 60টা এমসিকিউ আসবে, তার মানে 7 মার্কস আমরা পাবো এমসিকিউ এর জন্য। ঠিক আছে স্যার, স্কিমিং কি? স্কিমিং মানে হচ্ছে আফরোজা, যখন আমরা কোনো একটা প্যাসেজ অনেক দ্রুত পড়ব এবং প্যাসেজটা পড়ার উদ্দেশ্য থাকবে মূল ভাবটা জানা, প্যাসেজের মূল ভাব বা মেইন আইডিয়াটা জানা, এটাই হচ্ছে স্কিমিং। ওকে, এইবার আসো স্টেপ 1, ইউজ স্কিমিং ফার্স্ট। লক্ষ্য করো, এমসিকিউ এর জন্য কিন্তু আমাদের শুরুতে স্কিমিং করতে হবে। তার মানে কি, প্যাসেজের মূল ভাবটা আমাদের জানতে হবে, কারণ এমসিকিউ এর মধ্যে আমাদের সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে। এমসিকিউ এর মধ্যে আমাদের এরকম কোনো কোয়েশ্চেন আসতে পারে যে এই প্যাসেজটা থেকে আমরা কি শিখেছি কি শিখিনি, এগুলো কিন্তু আসতে পারে। ঠিক আছে স্যার, বাকি সাবজেক্টের জন্য দোয়া করবেন। অফকোর্স তোমাদের সবার জন্য আমি দোয়া করি। এবার দেখো স্কিমিংয়ের মধ্যে আমরা কি করব। লক্ষ্য করো, এমসিকিউয়ে আমরা যে স্কিমিংটা করব, সেই স্কিমিংয়ে আমরা করবোটা কি? ফার্স্টে আমরা যেটা করব, ফাইন্ড দ্য টপিক। সো শুরুতে আমাদের কাজটা থাকবে টপিকটা খুঁজে বের করা। টপিকটা খুঁজে বের করা অনেক সহজ। আমাদের টোটাল প্যাসেজের, আবারও একটু জন্যই কিন্তু দোয়া করছি। ঠিক আছে, শুধুমাত্র ম্যাথ বা ইংলিশ এগুলো না, সকল সাবজেক্টে যাতে তোমরা ভালো ফলাফল অর্জন করো এবং তোমরা যাতে ক্লাসে টপার হতে পারো, কারণ এডু পরিবারে তোমরা পড়ছো, তোমরা আমার কাছে কি করব, রাখে তো অনলাইন ক্লাস ওরা তো ফেসবুক তো ঠিক আছে নাকি? আচ্ছা, একটা সিস্টেমে যে মাল্টিপ্লাগ দিয়ে বোর্ডের সাথে কানেক্ট করা যায় না? চলবে হ্যাঁ চলছে, চলবে, চলবে শিওর চলবে। তাহলে আমি ডিলিট করে না না না, ওই যে মাল্টিপ্লাগ দিয়ে বোর্ডটা
তো আমার আছেই, না ওদের হচ্ছে বুধবারে আছে 6 থেকে 8 না। এটা তো সেকেন্ড পেপার আছে, ফার্স্ট পেপার নেই। কিন্তু কালকে আমি জিনিস একই, বুঝছেন? আমি যেটা পড়াবো কালকে আবার সবার অন্য class 9-10 আছে আছে। আচ্ছা এটা আচ্ছা হয়েছে। আচ্ছা ঠিক আছে। সো আমাদের আজকে আর কি ইলেকট্রিসিটির কারণে হচ্ছে গিয়ে স্যার হোয়াট ইজ দ্য, আচ্ছা অনেক স্কিমিং। সো আজকে ইলেকট্রিসিটির কারণে আমরা আপাতত আর ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছি না, কিন্তু যেই অংশটা বাকি আছে সেই অংশটা যদি তোমরা দেখতে চাও কালকের ক্লাসটা তোমরা একটু দেখতে পারো। তোমাদের জন্য আমি এটা ম্যান্ডেটরি করতেছি না, কিন্তু কালকেও যেহেতু আমি 9-10-এর ইংরেজি প্রথম পত্র পড়াবো, অ্যান্ড 9-10-এ অবশ্যই স্কিমিং থাকবে, স্ক্যানিং থাকবে, কোন কোন পদ্ধতি অবলম্বন করে সেটা সলভ করব, সব কিছুই থাকবে। সো তোমরা আগামীকালকে আমার যে ওয়ান শট ক্লাসটা আছে সেটাতে চাইলে যুক্ত থাকতে পারো, কিন্তু সেটা তোমাদের জন্য ম্যান্ডেটরি না। তোমরা তোমাদের রেগুলার ক্লাসও চাইলে যুক্ত থাকতে পারবে, কিংবা তোমরা যদি করতে চাও যে কালকে লাইভটা করবে, যেটা তোমরা আজকে শেষ করতে পারো নাই, তোমরা চাইলে আগামীকাল আমার সেই ওয়ান শট ক্লাসটা যেটা 9-10-এর জন্য আছে সেই ক্লাসটায় কিন্তু তোমরা যুক্ত থাকতে পারবে যদি চাও, ঠিক আছে? সো তোমাদের সবার আসলেই আমি দুঃখিত, খুবই আন্তরিকভাবে দুঃখিত যে এরকম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে। সো আমি আপাতত তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আমরা ইনশাল্লাহ কালকে হচ্ছে যেটা আমাদের ইনকমপ্লিট আছে সেটা কমপ্লিট করব। সো তোমরা সবাই ভালো থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকো, এবং আমার জন্য দোয়া করো। আমিও তোমাদের জন্য দোয়া করি তোমাদের সবার হাফ ইয়ারলি পরীক্ষা যাতে অনেক ভালো যায়। সো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, ভালোর দলে থেকো। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। ওই